যেই বিরোধী দলের সংসদ কেন কেউ বর্জন না করে। আমি একটু আওয়ামী লীগ কিন্তু প্রত্যেক বাজেট আলোচনায় অংশগ্রহণ করেছিল। আহসান মনসুর, আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে কিছু ব্যর্থতা বা সফল না হতে পারার কথা অর্থমন্ত্রী বললেন, আমরা আলোচনা করলাম, এই ক্ষেত্রে খুব প্রিসাইজলি যদি বলেন যে এটা কি আপনি মনে করেন যে সরকারের আন্তরিকতার অভাব বলবেন নাকি সরকারের অদক্ষতা বলবেন? আমাদের সবচেয়ে বড় অর্জন আমরা কি চাই? আমাদের জাতীয় সমৃদ্ধি, জাতীয় উন্নতি। এই জন্য আমাদের যে ক্রিটিক্যাল কতগুলো জিনিসে আমাদের জাতিগতভাবে পলিটিক্যাল একটা কনসেনসাস থাকা উচিত, সেটা নাই। যেখানে আমাদের মিনিমাম কনসেনসাস আছে বা কন্টিনিউটি অফ পলিসি আছে, যেমন আমি মনে করি যে সোশ্যাল সেক্টর এরিয়াতে প্রত্যেকটা সরকারই কিন্তু একই ধরনের পলিসি নিয়েছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি সেখানে আমরা একটা সিগনিফিকেন্ট অ্যাচিভমেন্ট আছে আমাদের। পোভার্টি এলিভিয়েশন বলি, আমরা এডুকেশন, হেলথ, এই এরিয়াগুলোতে আমরা সেটা দেখতে পাচ্ছি। যেখানে ঐক্যমত নাই বা যেখানে ঐক্যমত হচ্ছে ইনস্টিটিউশনকে আন্ডারমাইন করা, আমি সেটা দুই দলের কথাই বলছি আমি, যেমন ইনস্টিটিউশনাল ফেলিয়ারগুলো সেখানে প্রত্যক্ষমান। সেটা কোথায় আমরা দেখতে পাচ্ছি? দুদকে আমরা দেখতে পাচ্ছি আমাদের জুডিশিয়াল সিস্টেমের উপর অনাস্থা এবং তাদের ব্যর্থতা। আমরা দেখতে পাচ্ছি ইলেকশন কমিশনের উপর জনগণের আস্থার অভাব, সেটা চলে আসছে বরাবরভাবে। এখানে ঐক্যমতের ভয়ানকভাবে প্রয়োজন, কিন্তু এখানে ঐক্যমতটা কাজ করছে আন্ডারমাইন করার ব্যাপারে, ওটাকে অ্যাচিভ করার ব্যাপারে না। এটা একটা জিনিস। তারপরে আমরা অবশ্যই চাই, আমরা কি চাই? আমাদের ঐক্যমত থাকা উচিত বর্ডার এরিয়াগুলোর মধ্যে, যেমন ডেভলিউশন অফ পাওয়ার কথা, যেটা মন্ত্রী সঠিকভাবেই বলেছেন, পুরোপুরি হবে ইনভেস্টমেন্ট রেজিমকে ঠিক রাখা, যেটা একটা বড় জিনিস আমাদের অর্থমন্ত্রী মহোদয় নিজেই চালু করেছিলেন, করতে চেষ্টা করেছেন, পারেন নাই। সেটা হচ্ছে পিপিপি ব্যবস্থার মাধ্যমে বিনিয়োগ বাড়ানোর ব্যবস্থা করা। এবং এটা আমি আশা করি সরকার পরিবর্তন হলেও যেন এই পলিসিটার জন্য পরিবর্তন না হয়, এটা যেন আমরা ধরে রাখতে পারি, আগামীতে যেন এই ব্যবস্থাকে আমরা বাস্তবায়ন করতে পারি। আমি মনে করি যে কোয়ালিটি অফ গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা অনেক দিক দিয়ে আন্ডারমাইন করেছি পলিটিসাইজ করার মাধ্যমে, সেটা যেন এইগুলো যদি আমরা করেছিলাম যে এই জায়গায় কি মনে করেন যে সরকারের আন্তরিকতার অভাব আছে না দক্ষতার অভাব? আমি মনে করি সরকার এবং বিরোধী দল দুইজনেরই আন্তরিকতার অভাব আছে। আচ্ছা, আমি একটু মন্ত্রী আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই যে বলা হলো যে জায়গায় সরকারের আন্তরিকতার অভাব আছে, এবং সেই ক্ষেত্রে যদি আগামীতে যদি আপনারা ক্ষমতায় আসেন, তাহলে এই বিষয়গুলো বা এই যে একটা কন্টিনিউশনের কথা বলেছেন যে ঐক্যমতে, সেটা কিভাবে মোকাবেলা করবেন বা কিভাবে? আন্তরিকতার অভাব আমি স্বীকার করব না। হ্যাঁ, আমরা করতে পারিনি, সেটা দক্ষতার অভাব, দক্ষতার না, এটা সার্কামস্টান্সেস সম্ভবপর হয় নাই। বিভিন্ন ধরনের যে অবস্থান, এমপি, উপজেলা বিরোধ, এইসব ব্যাপারের জন্য হয় নাই, এটা আন্তরিকতার অভাব নয়। আচ্ছা, পিপিপি এটার কথা বলি, বিকজ এটা খুব ইম্পর্টেন্ট ফর ধারাবাহিকতা রক্ষা। আমরা ধারাবাহিকতা কিন্তু রক্ষা করেছি। আমরা ক্ষমতায় এসে সবাইকে রিটায়ারমেন্টে পাঠাই নাই। বহু লোক ওই আগের সরকারের ছিল, তারা আমাদের সময়ে চলেছে, এবং তারা যেসব প্রকল্প চালু করেছে আমরা সেগুলো রেখেছি, যে কারণে আমার মনে হয় আমাদের বিদ্যুতের সাফল্য প্রথম বছর থেকেই দেখা যায়। কারণ তারা বেশ কতগুলো কন্ট্রাক্ট কমপ্লিট করে নাই, কিন্তু দিয়েছে। আমাদের কাছে লোক এসে বলছে আমি ফাইন্যান্সিং করেছি অ্যাকর্ডিং টু দি ওল্ড কন্ট্রাক্ট, এখন আপনারা দিলে আই ক্যান স্টার্ট ওয়ার্ক, উই হ্যাভ ডান ইট। এই ধারাবাহিকতার ট্রেডিশনটা আমরা স্থাপন করেছি, এবং আমি আশা করি এটা থাকবে, এবং আশাও করি না, আমি স্থির নিশ্চিত এর বিরাট অংশ থাকবে। দ্যাটস বিকজ অফ ইকোনমিক সার্কামস্টান্সেস। নো গভর্নমেন্ট দ্যাট উইল কাম। আমরা যেসব বিদ্যুতের জন্য যেসব পরিকল্পনা এখন চলছে, 168টার কতটা প্ল্যান, তাদের ইমপ্লিমেন্টেশন কেউ বন্ধ করতে পারবে না। এটা সোসাইটি করতে দেবে না, ব্যবসা করতে দেবে না, অর্থনীতি করতে দেবে না, এটা চলবে। এবং এখানে প্রশ্ন করেছেন যে ওয়েল ডিপেন্ডেন্স অন রেন্টাল এটসেট্রা, এটাও ঠিক না। আমাদের রেন্টালের জন্য যে হিসাব ছিল, সবখানেই আমাদের কিছু কি হয়, বিলম্ব হয়। আমাদের হিসাব ছিল যে 2016 সালে রেন্টাল ডিপেন্ডেন্স উইল কাম ডাউন টু 7% ফ্রম 27% হুইচ ইজ দেয়ার এট দ্য মোমেন্ট। এটা হচ্ছে না, এটা আর একটু সময় লাগবে। এইটাই পরিবর্তন। আমি যদি একটুখানি স্পেসিফিকলি জানতে চাই যে ধরা যাক আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো, লেট মি সে পিপিপি, এটা পিপি বলতেই হবে। পিপিপি আমরা শুরু করলাম, এটা একটা ব্যর্থতা। আমাদের সময় পিপিপি ইমপ্লিমেন্টেশন মাত্র 2 মিলিয়ন হয়েছে, একটা ছোটখাটো ব্যাপারটা।
এবারে হয়তো কিছু হতে পারে, কিন্তু পিপিপিতে যে অ্যারেঞ্জমেন্টস গুলো এখন হয়েছে, আমাদের সিইও আমরা পেলাম 2011 সালে, সে যে লাইন আপ করে রেখেছে এখন, ইটস এ হিউজ প্রোগ্রাম, বিলিয়ন্স অফ ডলার্স এর প্রোগ্রাম। সেখানে দেশের টাকাও যেমন লাগবে, বিদেশের টাকাও লাগবে। এইগুলো যাতে চলে সেটা আমাদের আশা। এবং আমার মনে হয় যে জনসেবার উদ্দেশ্যে যদি কেউ সরকারে আসে, তাকে এটা মানতেই হবে, তাকে এটা করতেই হবে। এইরকম কতগুলো ক্ষেত্রে আমার মনে হয় ধারাবাহিকতা বজায় থাকবে। আমি এই এগুলো প্রসঙ্গ পরিবর্তন থেকে হবে। এই প্রসঙ্গ ধরে ডক্টর ইফতেখারুজ্জামান আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে ধারাবাহিকতার কথা বলা হচ্ছে, তো এই সরকারের এই শেষ পর্বে সেই সরকারের চলমান সরকারের আপনার কি মনে হয় সরকারের এখন কি করণীয় যাতে এই ধারাবাহিকতা বজায় থাকে? আপনার কি মনে হয়? আমি তো মনে করি যে এখন বাকি যে সময়টুকু আছে সেখানে দুই দিকে সরকারকে মানে অ্যাড্রেস করতে হবে। একটা হচ্ছে যে সামনে যে নির্বাচনটা নিয়ে যে বিতর্ক, সেটা একটা পলিটিক্যাল ইস্যু। এইটা সরকার কিভাবে হ্যান্ডেল করছে তার উপরে কিন্তু সরকারের মানুষের কাছে আস্থা বিষয়টা কিন্তু বিরাট ভাবে নির্ধারিত হবে। কারণ আমরা এটা পছন্দ করি বা সরকার এটা পছন্দ করুক বা না করুক, জনগণ কিন্তু এমন একটা নির্বাচন দেখতে চায় যেখানে সকল রাজনৈতিক দলগুলো, বিশেষ করে দুটি বৃহৎ রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে। মুসাইদ বদরুল হাসান, আপনার কাছে জানতে যাচ্ছে যে আপনি সরকারের কি করণীয় বলে মনে করছেন এই সময় দাঁড়িয়ে? আমি মনে করি যে একটা তো এই যে তত্ত্বাবধায়ক সরকার এটা নিয়ে যে একটা সংকটে আছে, এটা একটু সমাধান করা এবং সরকারি দলকে একটু উদ্যোগ নিতে হবে, কিছু একটা এমন একটা উপায় আসা যাতে নির্বাচন এমন একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়। কারণ আমরা যে রাজনীতি করি না কেন, আমরা সবাই চাইবো যে দুটি বৃহৎ দল আওয়ামী লীগ বিএনপি সংসদে আসুক, নির্বাচনে আসুক, তারপর যে ওখান থেকে আমরা এগিয়ে যেতে পারবো। এবং যে এটা আস্থাটা সৃষ্টি করার দায়িত্ব এটা সরকারের উপরে বর্তায়। যদিও যে সংকটটা এখন আমরা যে সংকটের মধ্যে পার হচ্ছি এর মধ্যে বিরোধী দল অনেকখানি দায়ী, তারপরও যেহেতু তারা ক্ষমতায় আছেন, ক্ষমতাবানদের উপর দায়িত্ব বর্তায়, তারা একটু এগিয়ে যাও, একটু কনসিলিয়েটরি, তাদের বেশি দায়িত্বটা পালন করা উচিত। আহসান এইচ মনসুর, আপনার মতামত জানতে যাচ্ছি, সরকারের জন্য আপনার পরামর্শ। আমরা চাই যে দুই পক্ষ মিলে এমন একটা সমঝোতায় আসুক যেন ইলেকশনটা সঠিকভাবে পার্টিসিপেটরি ওয়েতে হয়ে যায়। এটা হলে কিন্তু আমরা একটা কন্টিনিউটির দিকে আগাবো, যে সরকার এবং বিরোধী দল তখন মিলে কিন্তু আরো ব্রডার রিফর্ম এজেন্ডাতে একটা কনসেনসাস ডেভেলপ করতে পারে। যদি এটা ফার্স্ট কন্ডিশনটা যদি মিট করে, তাহলে সেকেন্ড কন্ডিশনে যেতে পারে। তখন এই ইনস্টিটিউশনগুলোর দিকে আমরা নজর দিতে পারি এবং একটা কনসেনসাস করতে পারি যে আমরা কোনো পক্ষই এগুলোকে আর হস্তক্ষেপ করব না, আমরা সবচেয়ে যোগ্য ব্যক্তিকে সেখানে আমরা রাখবো এবং তার ব্যাপারে উৎসাহ দেবো যে তোমরা তাদের কাজ ভালোভাবে করো, তাদেরকে নিরুৎসাহিত করবো না। এগুলো যদি আমরা সিগন্যাল দিতে পারি, ভারতের যখন সিবিআই এর দিকে আমরা তাকাই আর আমাদের দুদককে তাকাই, আমার তখন কষ্ট হয়। ভারতের আইন বিচার বিভাগের দিকে যখন আমরা তাকাই, তাদের যে স্ট্যান্ডার্ড, কোশ্চেন করার মতো কিছু নাই। ভারতের ইলেকশন কমিশনকে নিয়ে কোনো প্রশ্ন কেউ তুলতে পারবে না। এই স্ট্যান্ডার্ডটা কেন আমরা বাংলাদেশ প্রতিবেশী দেশ পারবো না? অনুষ্ঠানের শেষ পর্বে এসে বিশেষ করে গত 3 দিন ধরে আমরা নানান বিষয় নিয়ে আলাপ করলাম। আপনি আলোচনা শুনেছেন, আলোচকদের মতামত শুনেছেন, অন্য সাধারণ পেশার মানুষদের কথা শুনেছেন, এবং এই আজকের আলোচনার এই সব শেষে এসে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে জনগণের কাছে আপনার এখন বার্তাটা কি হবে? সরকারের সফলতার পাশাপাশি ব্যর্থতা যেখানে আছে, যেগুলো অনেক কিছু আপনি নিজেও স্বীকার করেছেন, সেক্ষেত্রে কেন আপনি মনে করেন যে আপনার দলের প্রতি জনগণ আস্থা রাখবে? আমি মনে করি আমরা যেভাবে দেশটাকে 5টি বছর পরিচালনা করেছি এবং বিভিন্ন সমস্যার সমাধান করেছি, সেই জন্যে জনগণ আমাদের প্রতি আস্থা রাখবে। আমরা এই দেশ থেকে মোটামুটি ভাবে জঙ্গিবাদ উচ্ছেদ করেছি, আমরা দেশে শান্তি শৃঙ্খলা বজায় রেখেছি, আমরা জনগণকে স্বস্তির সঙ্গে বসবাস করার সুযোগটা দিয়েছি এবং তারা যাতে আরামে থাকতে পারে সেজন্যে দেশে বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ আমরা সবসময় ভালো রেখেছি, দামটাও আমরা যথেষ্ট নিয়ন্ত্রণে রেখেছি, অন্ততপক্ষে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে রেখেছি। আর এই কদিন কিভাবে চলবে, এটা যেভাবে চলছে সেইভাবে চলবে, কেন এখানে কোনো রকম বিরতি বা দরকার নেই। হ্যাঁ, একটা বড় ইস্যু আছে, সেটি হলো নির্বাচন, সামনে নির্বাচন। দেখেন,
এক হাতে তালি বাজে না। বিএনপিকে অনেক আগে, বোধহয় বছর দেড়েক আগে বলা হয়েছে যে আপনাদের প্রস্তাব আপনারা দেন, তারা কোনো প্রস্তাব দেননি, উনি পার্লামেন্টে আসেননি। এবারে ঠিক করলেন আসবেন, একটা প্রস্তাব মুলতবি প্রস্তাবও দিলেন, সেটা বিবেচিত হলো হবে বলে তাদের জানানো হলো, তারপরে তারা বললেন আমরা এটা উত্থাপন করব না। এইরকম যেখানে অ্যাটিটিউড, সেইখানে আপনি কদ্দূর যাবেন? সো এখন আমরা যেটা করেছি যে আমাদের প্ল্যান অনুযায়ী যেটা আছে সেটা বলে দিয়েছি সারা দেশকে। এখনো আবার বলেছেন আমাদের যে সাধারণ সম্পাদক বলেছেন আলোচনার তো অবকাশ আছে, সেই অবকাশটা তো তাদের নিতে হবে। সেটা তারা না নেন যদি কি করা যায়? যে আমাদের, আমি তো অলরেডি বলেছি, এটা রাজনৈতিক কালচার সংস্কারের একটা আন্দোলনের প্রয়োজন। কে করবে আমি জানি না। এই যে দুই হাতে কি করে তালি বাজানো যায় সেটার একটা ব্যবস্থা করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ এই 3 দিন ধরে আমাদের সাথে নির্বাচনী ইশতেহার, তার বাস্তবায়ন, সফলতা ব্যর্থতা, এই আলোচনায়, একটি প্রাণবন্ত আলোচনায় যোগ দেওয়ার জন্য আলোচক হিসেবে আপনারা যারা ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনাদেরও ধন্যবাদ। আমরা আসলে নিজেরাও আশা করছি যে আমরাও দেখতে চাই তালিটা যেন দুহাতেই বাজে, তাহলেই আমরা সেটা শুনতে পাবো, কারণ এক হাতের তালি আমরা শুনতে পাই না, শুনতে পেলেও সেটার মধ্যে অস্পষ্টতা থাকে। প্রিয় দর্শক, নির্বাচন নিয়ে আমাদের সকলেরই প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচন হোক, একটি সংঘাতবিহীন নির্বাচন হোক, একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক, আর সেই নির্বাচনের পরে যে দলই ক্ষমতায় আসুক তাদের হাত ধরে দেশ এগিয়ে যাক উন্নয়নের পথে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।